আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শেখা মাহা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিলেটের বালাগঞ্জে তৈরি হচ্ছে 250 শয্যার এনআরবি হাসপাতাল। লন্ডনে ডোনার মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। লন্ডনে শেষ হলো গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টের দ্বিবার্ষিক সাধারণ সভা। নবনির্বাচিত বোর্ড অফ ডিরেক্টরদের নাম ঘোষণা। এবং লন্ডনের স্টেপনি গ্রিনে অনুষ্ঠিত হলো দারুল খিদমা মসজিদের ইফতার মাহফিল। নবনির্বাচিত মসজিদ প্রাঙ্গণের আয়োজনে ছিলেন কমিউনিটির নেতারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে এনআরবি হাসপাতালকে ঘিরে ডোনার মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেটের বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে 250 শয্যার আধুনিক এনআরবি হাসপাতাল নির্মিত হতে যাচ্ছে। বালাগঞ্জের ওমরপুর ইউনিয়নে 10 মিলিয়ন পাউন্ড ব্যয়ে এই হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালটি 228 সালের মধ্যে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মার্কেটিং ডিরেক্টর আরাফ বিন তারেকের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সুলতান। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সিইও ডাক্তার আবদুল্লাহ আল হারুন, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী ও সিনিয়র সহসভাপতি তাইসির মাহমুদ। এছাড়াও বিসি এর প্রেসিডেন্ট অলি খান এমবি, প্রোগ্রাম ডিরেক্টর শফিকুল ইসলাম শিকদার, আতিক মিয়া, কামরান মিয়া, সাদেক মিয়া এবং মোহাম্মদ মাওলানা উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাতা লুৎফর রহমান জানান, এটি বড় প্রজেক্ট। একই ঐক্যবদ্ধ হলে এটি বিশ্বমানের হাসপাতাল হবে। লন্ডনের সঙ্গে এর সংযোগ থাকবে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ চিকিৎসা নিতে আসবে। এই প্রজেক্টটা আমার হচ্ছে সমস্ত এনআরবি যদি আমরা জড়িয়ে আসি, তাইলে আমরা এই ধরনের একটা অ্যাম্বিশাস স্টেট অফ দ্য আর্ট হসপিটাল করব। এটা এমন একটা হসপিটাল যেটাতে পৃথিবীর অন্য দেশ থেকে মানুষ ট্রিটমেন্ট করতে যাবে, এবং আমরা হসপিটালে শুধু হসপিটাল না, এটা কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট করতেছি, যাতে রিমোট এরিয়াতে ডাক্তাররা থাকেন, নার্সরা থাকেন, প্রপার ট্রিটমেন্ট পান। এবং হসপিটালটা নট ফর প্রফিট। লন্ডনে গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত বোর্ড অফ ডিরেক্টরস কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মোরাদের প্রতিবেদনে বিস্তারিত। পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সভায় নবনির্বাচিত বোর্ড অফ ডিরেক্টরস কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। আমাদের গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টের বিজিএম আছে। আমি যারা এখানে অ্যাটেন্ড করছেন তারা সবাইকে ধন্যবাদ দিলাম। যারা এসে উপস্থিত হয়েছেন সংগঠনের সম্মানিত সকল সদস্য এবং অতিথি যারা এসেছেন, সবাইকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা। আমরা চেষ্টা করেছি এই সংগঠনের সার্বিক উন্নয়ন করার জন্য, এবং আগামীতে যারা আসবে আমরা আশা করব তারাও যেন এই সংগঠনের সার্বিক উন্নয়ন। রবিবার 2 পর্বে অনুষ্ঠিত এ সভায় প্রথম পর্বে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন। সাধারণ সম্পাদক মাসুদ আহমদ জুয়ারদারের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহসভাপতি ইকবাল আহমদ চৌধুরী। আমরা যে বোর্ডটা এটা তারা নাম ঘোষণা হবে, আর আগামী 1 তারিখ তারা অভিষেক করবো, পূর্ণাঙ্গ কমিটি করা হবে। ওদিন আমরা পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে। আজকে আমরা ডাইরেক্টর যারা 41 জন হয়েছেন তাদের নাম আমরা ঘোষণা করব। সকলের সহযোগিতায় আমরা এই সুন্দর পরিবেশটা আমরা নিয়ে আসছি। Golamganj Social and Cultural Trust has been amazingly all the participants they are complying. দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি কেরল। অন্যতম কমিশনার সাইয়াদ আহমদ সাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আরেক নির্বাচন কমিশনার সেলিমউদ্দিন চাকলাদার। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার দলীয় লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, ওয়েস্টমিনিস্টার কাউন্সিলর লেখক আব্দুল আজিজ তকি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার খালিসউদ্দিন আহমদ, আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, সাবেক কাউন্সিলর তারিক খান, শাহ সুহেল আমিন সহ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। চৌধুরী মোরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। লন্ডনের স্টেপনি গ্রিনের দারুল খিদমা মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবনির্মিত মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাইল্যান্ড মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আহমদ হারুনুর রশিদ চৌধুরী, দবির কামালি, নোমান উদ্দিন, ব্যারিস্টার ইকবাল হুসাইন, ব্যারিস্টার তমিজ উদ্দিন, ব্যারিস্টার আলিমুল হক লিটন,
সলিসিটর ফখরুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ফারহান মাসুদ খান, কাউন্সিলর শাফি আহমদ এবং কাউন্সিলর ওবায়দুল ওয়াহিদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দারুল খিদমা মসজিদ মাদ্রাসার ফাউন্ডার পরিচালক হাফিজ মাওলানা শায়েখ নাজির উদ্দিন। অনুষ্ঠানে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয় এবং ফান্ড সংগ্রহের ঘোষণা দেওয়া হয়। ঐতিহাসিক রোজালিন্ড গ্রিন হল ভবনটি ক্রয় করে সেখানে দারুল খিদমা সেন্টার নির্মাণের কাজ চলছে। এই উদ্যোগ সফল করতে আগামী 5ই মার্চ চ্যানেল এস টেলিভিশনে একটি লাইভ চ্যারিটি ফান্ড রেজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কমিউনিটির সকলকে এতে অংশ নিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়। যারা আছেন সবাইকে আমরা সাপোর্ট করার জন্য অনুরোধ করি এবং এই দারুল খিদমা মসজিদ এটি আমাদের সবার জন্য নাজাতের জরিয়া এবং ওসিলা হবে আমরা যদি এই মসজিদের সাহায্যে এগিয়ে আসি, কারণ এই মসজিদের ঋণ আছে 1.7 মিলিয়ন, তার উপরে আমরা কাজ করাচ্ছি আরও 500,000 পাউন্ডের কাজ শুরু করে দিয়েছি। সুতরাং আপনাদের সবার সাপোর্ট এবং জানমালের কুরবানি আমাদের সবাই এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানমালের নজরানা পেশ করার তৌফিক দান করুন। এবার বাংলাদেশের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। আনসার ও ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিত্বের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে সেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন তিনি। সাক্ষাতে আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রী। এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা ও আস্থা অর্জনে পুলিশ তাদের যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন প্রান্ত পারভেজ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফেরাতে বুধবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে রাজধানী ঢাকা সহ সারা দেশের অপরাধ চিত্র ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায়। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, জননিরাপত্তা বিঘ্নকারী কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না। তাদের দমনে শুরু হচ্ছে বিশেষ অভিযান। রুল অফ ল আমরা প্রতিষ্ঠা করব এবং পুলিশ আইনানুগভাবেই চলবে। এখানে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো নির্দেশ পালিত হবে না। আইন যেভাবে বলে সেভাবেই যাবে। এছাড়াও সড়কের যানজট কমাতে সেল গঠন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাটারি চালিত রিকশার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। ভিআইপি রুট সহ মেইন রুট যেখানে আছে, যেখানে নন মোটরাইজ ভেহিকেল চলার কথা না, সেই জায়গায় অসংখ্য এই ব্যাটারি চালিত গাড়ি চলেছে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে সরকার, এমনটা জানানো হয় সংবাদ সম্মেলনে। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এদিকে আসিফ মাহমুদ গতকাল রাতে এই বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন। মাসুদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। উপদেষ্টা থাকাকালে ক্ষমতার অপব্যবহার এবং বিলাসী জীবনযাপনের অভিযোগে একাধিকবার সমালোচনার জন্ম দিয়েছেন আসিফ মাহমুদ। কুমিল্লার মুরাদনগরের সন্তান আসিফ নিজ এলাকা থেকে নির্বাচন করতে উপদেষ্টার ক্ষমতার অপপ্রয়োগ করেছেন বলেও অভিযোগ উঠে। ওই ঘটনায় তার বিরুদ্ধে এলাকায় বারবার আন্দোলন বিক্ষোভ হয়েছে। এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU।
গতকাল সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে তার তথ্য চাওয়া হয়েছে। একটি অভিযোগের ভিত্তিতে এ তথ্য চাওয়া হয় বলে জানা গেছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে ব্যাংকগুলোকে তার অ্যাকাউন্ট খোলার ফর্ম, লেনদেন সহ যাবতীয় তথ্য BFIU-তে পাঠাতে বলা হয়েছে। এদিকে এ বিষয়ে মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন এই এনসিপি নেতা। পোস্টে তিনি বলেছেন, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয় সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে দিয়ে এসেছি। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর 10 ডিসেম্বর উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মাসুদ হাসান, বাংলা টিভি। টাঙ্গাইলের যমুনা নদীর তীর এখন যেন হলুদের স্বর্গরাজ্য। বিস্তীর্ণ মাঠ জুড়ে সূর্যমুখীর হাসি মুগ্ধ করেছে দর্শনার্থীদের। আর অর্থকরী এই ফসলের বাম্পার ফলনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় কৃষকরা। টাঙ্গাইলের কাকোয়া ইউনিয়ন থেকে খন্দকার হাবিবুল্লাহ কামালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নূর রাজু। ভোরের আলো ফুটতেই টাঙ্গাইলে কাকোয়া ইউনিয়নে যমুনা নদীর তীরে ঝলমল করে ওঠে সূর্যমুখী ফুলের সোনালি হাসি। সবুজ পাতার আড়াল ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ফুলগুলো যেন সূর্যের দিকে তাকিয়ে অভিবাদন জানায় নতুন দিনকে। টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় বিস্তীর্ণ জমিতে এখন সূর্যমুখীর সমারোহ। ভোরবেলা সূর্যের মিষ্টি আলো পড়তেই পুরো ক্ষেত সোনালি আভায় ভরে ওঠে। ফুলের বাগানে প্রতিদিনই দেখা যায় প্রজাপতি ও মৌমাছির ব্যস্ত আনাগোনা। মধু সংগ্রহে তাদের এই মেলা যোগ করেছে ভিন্ন মাত্রা। নয়ন জুড়ানো এই দৃশ্য যেমন আনন্দ দিচ্ছে পথচারী ও ফুলপ্রেমী মানুষকে, তেমনি কৃষকের মুখেও ফুটিয়েছে তৃপ্তির হাসি। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ বাগানে এসে ছবি তুলছেন। কৃষকরা জানান, অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষে খরচ কম এবং লাভের সম্ভাবনাও অনেক বেশি। সূর্যমুখীর বীজ থেকে উৎপাদিত তেল পুষ্টিগুণে সমৃদ্ধ হয়, বাজারের চাহিদা দিন দিন বাড়ছে। ফলে অনেক কৃষকই এবার নতুন করে সূর্যমুখী চাষে আগ্রহী হয়েছেন। আমরা এই বেসনটা আমরা পাইছি আর কি কৃষি অফিসারের মাধ্যমে, যে হাইব্রিড বীজ আমরা রাখতে পারিনি, এই জন্য তাদের মাধ্যমে আমরা বীজটা পাইছি। এটা নিজ উদ্যোগে আমরা এটা করছি যেহেতু লাভবান হওয়ার জন্য। গত বছর আমরা যে লাভবান হয়েছি তার সে বছর আমরা আরও বেশি লাভবান হতে পারবো। যেভাবে দেখা যাচ্ছে যদি আল্লাহ ঝড় বৃষ্টি না দেয় ফসল ভালো পাবো, এবং এর চাইতে আমরা আরও বেশি করার ইচ্ছা আছে। আমাদের আরও জায়গা আছে, এর চেয়ে ভালো জায়গাও আছে, সেগুলোতে আমরা আরও বেশি আকারে মানুষও এর আর উৎসাহ আছে, মানুষও করার জন্য খুব আগ্রহ। ফুলপ্রেমীরা জানান, সূর্যমুখীর সোনালী হাসি মনকে প্রফুল্ল করে তোলে। তারা আশা করছেন কৃষি খাতে আধুনিকায়নের মাধ্যমে আরও উন্নয়ন সম্ভব। এ প্রসঙ্গে নতুন সরকার সুদৃষ্টি দিয়ে টাঙ্গাইলে কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এই জায়গায় সূর্যমুখীর ফুলের চাষ করছে, জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। এই কারণে দাঁড়াইয়া এই জায়গায় একটা সেলফি উঠলাম। আমাদের স্কুল টিফিন টাইমে আমরা আসছি আমাদের চরে একটু ঘোরার জন্য, তাই এসে দেখি অনেক সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল আছে, চতুর্দিকে প্রকৃতিকে ঘেরা। এতে আমাদের মন অনেক মুগ্ধ হয়েছে। উপজেলা কৃষি অফিসার জানান, সূর্যমুখী চাষ দিন দিন বেড়েই চলছে। একদিকে তৈল উৎপাদন হচ্ছে, অপরদিকে সৌন্দর্য উপভোগ হচ্ছে। কৃষকদের উদ্বুদ্ধ করতে বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। কুয়েতের শ্রমবাজার ও অবৈধ বসবাসকারীদের নিয়ন্ত্রণের উদ্যোগ দেশটির সরকারের। 2 মাসের মধ্যে চালু হচ্ছে ফ্রিল্যান্সিং আকামা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। কুয়েতের শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ বসবাসকারীদের সংখ্যা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
এ লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আগামী 2 মাসের মধ্যে নতুন ফ্রিল্যান্স রেসিডেন্সি বা স্বাধীনভাবে কাজ করার অনুমতি সম্বলিত আকামা ব্যবস্থা চালু করতে যাচ্ছে কুয়েত। প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ বেসরকারি খাতের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। কানাডা বা ইউরোপের আদলে এবার কুয়েতেও চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্রিল্যান্স ভিসা বা স্বতন্ত্র আবাসন ব্যবস্থা। কুয়েতের শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ ভিসা ব্যবসা বন্ধের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ারের আগামী 2 মাসের মধ্যে এই নতুন স্কিমটি চালু করতে যাচ্ছে বলে জানা গেছে। প্রস্তাবিত এই ব্যবস্থার আওতায় প্রবাসীরা কোনো নির্দিষ্ট নিয়োগকর্তা বা কফিলের অধীনে না থেকেও নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে বৈধভাবে কুয়েতে বসবাস ও কাজ করার সুযোগ পাবেন। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা বলেন এটি ছিল তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি ভালো সুযোগ। যে গভর্নমেন্ট এখন যেটা আপনাকে আমাকে যে সুবিধাটা দিচ্ছে এই সুবিধায় আমি সবাই উপকৃত হব। কেননা গভর্নমেন্টের আন্ডারে যখন আকামা লাগাবে আপনি যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন ইচ্ছাকৃতভাবে, যার কারণে আপনার মনের কোনো ভয় থাকবে না, কোনো আকাঙ্ক্ষা থাকবে না, অসুবিধা থাকবে না। প্রবাসী হিসাবে সবাই উপকৃত হবে। কুয়েত সরকার একটা কানুন করতেছে যে ফ্রি ভিসা কুয়েতে সরকার আকামা লাগাবে 700 টাকা বছরে নিব, আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন, কোনো চেকিংয়ের সমস্যা নেই। কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ বলেন এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো কুয়েতে দীর্ঘদিন ধরে চলে আসা ভিসা ব্যবসা বা অবৈধ রেসিডেন্সি বাণিজ্য বন্ধ করা এবং যারা দক্ষ কিন্তু নির্দিষ্ট কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারছেন না তাদের বৈধ উপায়ে কাজ করার সুযোগ করে দেওয়া। প্রবাসী বাংলাদেশিরা নতুন এই নিয়ম চালু করায় মন্ত্রীকে ধন্যবাদ জানান। কুয়েত সরকার ফিন্যান্স ভিসা যে চালু করতে যাচ্ছে, এই ভিসার চালু হলে আমরা বাংলাদেশি যারা কুয়েতে আছে আমাদের জন্য খুব ভালো হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যারা যে কুয়েতের আন্ডারে স্পন্সর থেকে লাইসেন্স ব্যবহার করে অনেক সময় প্রতারিত হয়, ওটা নিয়ে একটা সমস্যা হয় এবং আকামাতেও অনেক সময় সমস্যা হয়। তো এটা যদি সরকারিভাবে যদি এটা করা হয় ডাইরেক্ট সরকারের মাধ্যমে হলে জিনিসটা আমাদের ব্যবসায়ী যারা আছে ওনাদের অনেক উপকার হবে। ইউরোপ আমেরিকাতে এরকম অনেক এই আইনটা আছে। এদিকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা নতুন এই নিয়মের আপাত দৃষ্টিতে নেতিবাচক কোনো দিক দেখছেন না, তবে এই সুযোগের অপব্যবহার যাতে না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে পরামর্শ দেন। আহ জুবেদ, বাংলা টিভি, কুয়েত। সৌদি আরবের রিয়াদে অবস্থিত ঢাকা মেডিকেল সেন্টারের গুণগত স্বাস্থ্য সেবায় সর্বোচ্চ 99.28% নম্বর পেয়ে সনদ অর্জন করেছে। এ উপলক্ষে জমকালো সেলিব্রেশনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রিয়াদ প্রতিনিধি কে আজাদ লিটন জানান, দেশটির অভিজাত 4 পয়েন্টস শেরাটন হোটেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ রেদওয়ানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মালিক হামজা আল জাহরানি ও ফয়সাল আল জাহরানি, জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল দাউদ, অপারেশন ম্যানেজার ডাক্তার মোহাম্মদ জামিল এবং মেডিকেল ডিরেক্টর মোহাম্মদ আসাদ সহ কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠান শেষে টিম লিডারদের ক্রেস্ট প্রদান এবং মেডিকেল সেন্টারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ওমানে চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, দেশটির রাজধানী মার্চ মাস্কাটের হাফা হাউসে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি, সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক জামাল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি প্রকৌশলী আশরাফুল রহমান সিআইপি, সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস কুমার বিশ্বাস, অনুষ্ঠানের আহ্বায়ক সৈয়দ জসিম উদ্দিন সিআইপি, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, আজীবন ও সাধারণ সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। আলোচনা পর্বে রমজানের তাৎপর্য, সংযম ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়। বিশ্ব মুসলিম উম্মাহ ও প্রবাসীদের কল্যাণ কামনায় মোনাজাত করেন গাউসিয়া কমিটি ওমানের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম আল কাদেরি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে তার জন্মস্থান মাশহাদে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন তার ছেলে মোস্তফা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত শনিবার নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বাসিন্দা ছিলেন। তার জন্মস্থান মাশহাদেই তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে ফার্স নিউজ এজেন্সি। খামেনিকে বিদায় জানাতে ইরানের রাজধানী তেহরানে একটি গণস্মরণানুষ্ঠানের আয়োজন পরিকল্পনা করেছেন দেশটির সরকার। তবে দাফন, জানাজা বা স্মরণ অনুষ্ঠানের তারিখ এখনও জানানো হয়নি। এদিকে তার মৃত্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতৃত্বে শূন্যতা তৈরি করে এবং সম্ভাব্য উত্তরসূরি নিয়ে তীব্র জল্পনা-কল্পনার তৈরি হয়। সেই জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত খামেনির ছেলে মোস্তবাই ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সরাসরি চাপে দেশটির নীতি নির্ধারক পরিষদ মোস্তবাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করে। 56 বছর বয়সী মোস্তবা খামেনি ইরানের শাসন ব্যবস্থার অন্যতম প্রভাবশালী কিন্তু আড়ালে থাকা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি এলিট আলাভি হাই স্কুলে পড়াশোনা করেছেন। এটি শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ ব্যক্তিত্ব তৈরির জন্য পরিচিত। পরবর্তীতে তেহরান ও কুমে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সিলেটের বালাগঞ্জে তৈরি হচ্ছে 250 শয্যার NRB হাসপাতাল। লন্ডনে ডোনার মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। লন্ডনে শেষ হলো গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টের দ্বিবার্ষিক সাধারণ সভা। নবনির্বাচিত বোর্ড অফ ডিরেক্টরদের নাম ঘোষণা। লন্ডনের স্টেপনি গ্রিনে অনুষ্ঠিত হলো দারুল খিদমা মসজিদের ইফতার মাহফিল। নবনির্বাচিত মসজিদ প্রাঙ্গণের আয়োজনে ছিলেন কমিউনিটির নেতারা। এবং কুয়েতের শ্রমবাজার এবং অবৈধ বসবাসকারীদের নিয়ন্ত্রণের উদ্যোগ দেশটির সরকারের। 2 মাসের মধ্যে চালু হচ্ছে ফ্রিল্যান্সিং আকামা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।